আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল আয়োজিত BNIS হোম স্কুলে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে আজকে গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে আছি আমি ফারজান আহমেদ। সবাইকে গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীতে যারা আছো, তোমাদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শিশুর বিকাশ ও পারিবারিক সম্পর্ক এই বিভাগ থেকে অধ্যায় 6 শিশুর বর্ধন ও পারিবারিক সম্পর্ক। এই ধাপে অনেকগুলো বয়সের স্তর আছে। বর্ধন ও বিকাশ এই দুটি বৈশিষ্ট্য আছে, এই দুটির বৈশিষ্ট্য, পার্থক্য, এই বিষয়গুলোর আলোচনা আছে। বর্ধন ও বিকাশ সাধারণত এই দুটি শব্দকে আমরা অনেক সময় একই রকম মনে করে থাকি। গ্রোথ এবং ডেভেলপমেন্ট দুটি ইংরেজি শব্দ। আমাদের কাছে অনেক সময় মনে হয় যে বর্ধন ও বিকাশ শব্দ দুটির অর্থ একই, কিন্তু আসলে তা নয়। বর্ধন হলো একটি শিশুর পরিমাণগত যে পরিবর্তন। পরিমাণগত পরিবর্তন বলতে বোঝায় যে পরিবর্তনটা দেখা যায় বা পরিমাণ করা যায়। আকার আকৃতির পরিবর্তন, উচ্চতার পরিবর্তন, একটা শিশু ছোট অবস্থা থেকে বড় হচ্ছে, দৈহিকভাবে সে লম্বা হচ্ছে, এ ধরনের যে পরিবর্তন, সেই পরিবর্তনকে বর্ধন বলে। অন্যদিকে বিকাশ হচ্ছে একটা শিশুর গুণগত পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের এই আলোচনায় বর্ধন বিকাশের বৈশিষ্ট্য, পার্থক্য এবং জীবন বিকাশের যে বিভিন্ন স্তর আছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা আজকে চলে যাই বর্ধন ও বিকাশের বৈশিষ্ট্য নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, বর্ধন ও বিকাশের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার আগে আমি একটু তোমাদেরকে বলতে চাই, এই দুটি বিষয় আমাদেরকে অবশ্যই জানতে হবে। কেন জানতে হবে? কারণ সকল শিশুর বর্ধন ও বিকাশ একই রকম নয়। বিভিন্ন শিশুর বর্ধনের হার বা বিকাশের গতি বিভিন্ন রকম হয়ে থাকে। পারিবারিক অবস্থা, তার দৈহিক খাদ্যাভ্যাস, তার পূর্বপুরুষের যে আকার আকৃতিগত বৈশিষ্ট্য, বিভিন্ন কারণে বর্ধন ও বিকাশের পার্থক্য হয়ে থাকে। অনেক সময় পরিবর্তনগত কারণে বা পরিবেশগত কারণে, বিভিন্ন পরিবেশগত যে উপাদান একটা শিশুর বেড়ে ওঠায় সাহায্য করে, সেসব কারণে বর্ধন ও বিকাশে পার্থক্য হতে পারে। ভৌগোলিক অবস্থা, এসব কারণেও পার্থক্য হতে পারে। আমরা আজকে বর্ধন ও বিকাশের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। দৈহিক আকার আকৃতির পরিবর্তন হলো বর্ধন। দৈহিক আকার আকৃতির পরিবর্তন বলতে বোঝায় উচ্চতার বৃদ্ধি, আকার অনুপাতের পরিবর্তন। এই পরিবর্তনগুলোর একটি ধারা থাকে। একটা শিশু নবজাতককালে যে ওজন ও উচ্চতা নিয়ে জন্মগ্রহণ করে, পরবর্তী ধাপে কিন্তু তার থেকে তার ওজন ও আকৃতির বৃদ্ধি করতে থাকে। এই যে পরিমাণগত যে বৃদ্ধি, এটাকে বলা হয় বর্ধন। পাশাপাশি একটি শিশু আকার আকৃতির বৃদ্ধির সঙ্গে সঙ্গে এমন কিছু ক্ষমতা অর্জন করে যে ক্ষমতাগুলো তার গুণগত বৈশিষ্ট্যকে ধারণ করে। যেমন একটা শিশু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বসতে শেখে, হাঁটতে শেখে বা দৌড়াতে শেখে। তারপর বিভিন্ন যে ক্ষমতা, সে সাইকেল চালাতে পারে, ধীরে ধীরে সে স্কুলে যায়, পড়াশোনা করে এবং পুনরাবৃত্তি করতে পারে। তার এই যে ক্ষমতার যে বিকাশ, এগুলো হচ্ছে গুণগত, যাকে আমরা বিকাশের সঙ্গে বা ডেভেলপমেন্ট। বিকাশ হচ্ছে গুণগত পরিবর্তন আর বর্ধন হচ্ছে আকৃতির পরিবর্তন। তাহলে আমরা এই পার্থক্যটা বুঝলাম। তাহলে বিকাশকে আমরা বলতে পারি যে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে বা একটা শিশুর বর্ধনের সঙ্গে সঙ্গে দৈহিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে আচরণ, দক্ষতা এবং ক্ষমতার পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের কাছে ব্যাখ্যা করেছি। ক্ষমতার পরিবর্তন বলতে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তার ধারণা হয়, সে যে দক্ষতা অর্জন করে তাকে বোঝায়। বর্ধন হলো পরিমাণগত পরিবর্তন, বিকাশ হলো গুণগত পরিবর্তন। আমি আগেই তোমাদের সঙ্গে এটা আলোচনা করেছি। 3 নম্বর যে বৈশিষ্ট্য আছে, মানব জীবন নির্দিষ্ট সময় পর্যন্ত বর্ধনশীল। অন্যদিকে বিকাশ নির্দিষ্ট বয়স পর্যন্ত চলমান। বিকাশের গতি চলতেই থাকে। অন্যদিকে একটা শিশু যে বয়সে, একটা শিশু ছোট অবস্থায় নবজাতককালের বয়স সীমা 0 থেকে 14 দিন, সেই অবস্থা থেকে ধীরে ধীরে সে কিন্তু বাড়তে বাড়তে একদম পূর্ণ বয়স্ক বা পূর্ণ রূপ ধারণ করে মানব শিশু হিসেবে। একটা পূর্ণ বয়স্ক মানুষ হিসেবে সে আস্তে আস্তে পরিবর্তন হয়, পূর্ণ বয়স্ক একটা মানুষে পরিণত হয়। তাহলে কিন্তু এই পরিবর্তনটার একটা নির্দিষ্ট মাত্রা আছে। তোমরা জানো, আমরা পাঠ্যপুস্তকে পড়েছি,
একটা শিশু যে বয়স বৃদ্ধির যে হার থাকে 25 বছর পর্যন্ত কিন্তু এই হারটা চলতে থাকে। এরপরে 25 বছরের পর থেকে তার কিছু অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি হলেও তার দৈহিক বৃদ্ধি কিন্তু 25 বছর পর্যন্ত চলে এবং বিভিন্ন বয়সে এটার পার্থক্য থাকে, কখনো দ্রুত গতিতে চলে, কখনো আবার ধীর গতিতে চলে। একটা সময় সেটা যে কিন্তু মন্থর হতে হতে বর্ধনের গতিটা থেমে যায়। অন্যদিকে বিকাশের গতি কিন্তু জীবনের শুরুতে ঊর্ধ্বমুখী, মধ্য বয়সে যে মন্থর এবং বৃদ্ধ বয়সে নিম্নমুখী, এবং বিকাশের গতি বার্ধক্যে যে সেটা আস্তে আস্তে একদম ধীরে ধীরে সেটা ক্ষয়ের সূচনা করে, বার্ধক্য আস্তে আস্তে নিম্নমুখী হতে থাকে বিকাশের গতিতে। শিক্ষার্থীরা, আমরা বর্ধন ও বিকাশের বৈশিষ্ট্য জানলাম। এরপরে আমরা আলোচনা করব বিকাশের বিভিন্ন স্তর নিয়ে। মনোবিজ্ঞানী এরিক এইচ এরিকসন, উনি একজন মনোবিজ্ঞানী। উনি মানব জীবন প্রসারের যে সময় বা যে ব্যক্তি একজন মানুষের জীবনে, এই ব্যক্তিকে উনি 10টি ভাগে ভাগ করেছেন। প্রতিটা ধাপকে তিনি ফেজ বা কাল এই হিসেবে উল্লেখ করেছেন। প্রত্যেকটা ধাপে উনি বয়সসীমা নির্ধারণ করেছেন। প্রত্যেকটা ধাপের যে বিকাশমূলক কার্যক্রম আছে এই বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছেন এবং প্রত্যেকটা ধাপে উনি কিছু বৈশিষ্ট্য নির্ধারণ করে দিয়েছেন। চলো আমরা বিকাশের বিভিন্ন স্তর সম্পর্কে আলোচনা করি। জন্মপূর্বকাল, প্রিনেটাল পিরিয়ড। একটা শিশু পৃথিবীতে আসার আগে মাতৃগর্ভে 280 দিন বা 9 মাস 10 দিন সে থাকে। মাতৃগর্ভের এই যে সময়টা, এটা একটা ব্যাপক পরিবর্তনের সময়। একটা এককোষী জীব ধীরে ধীরে জাইগোট অবস্থা থেকে তার প্রথমে একটা কোষ থাকে, একটা কোষ থেকে দুটা কোষ, দুটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এভাবে লক্ষ লক্ষ কোষ এবং পরে কোটি কোটি কোষ, সেটা ধীরে ধীরে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে কিন্তু একটা ভ্রূণ বড় হয়ে পৃথিবীতে নবজাতক হিসেবে আমরা দেখি যে মানব শিশু হিসেবে সে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে। ওই যে মাতৃগর্ভে একটা শিশু যে বড় হতে থাকে, একটা ভ্রূণ বড় হতে থাকে, তাকে কিন্তু মাতৃগর্ভের বিভিন্ন পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান করতে হয়। মাতৃগর্ভে 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় সে বেড়ে ওঠে। পাশাপাশি শ্বাস প্রশ্বাস, খাদ্য গ্রহণ এবং বিভিন্ন অন্যান্য অভ্যন্তরীণ কার্যকলাপের জন্য তাকে কিন্তু মায়ের উপরে নির্ভর করতে হয়। তাহলে এর সময়সীমা হচ্ছে 40 সপ্তাহ পর্যন্ত বা 280 দিন পর্যন্ত। এবং সে অবস্থায় মায়ের সুস্থতা, মায়ের পরিবেশ, খাদ্য গ্রহণ, পর্যাপ্ত স্বাস্থ্য নিরাপত্তা ব্যবস্থা, পরিবেশগত ব্যবস্থা, এই ব্যবস্থাগুলো যদি সুস্থ স্বাভাবিক থাকে তাহলে কিন্তু একটা ভ্রূণ সুস্থ স্বাভাবিক অবস্থায় মাতৃগর্ভে জন্মপূর্বকালে স্বাভাবিক পরিবেশে সে বড় হয়। দ্বিতীয় ধাপে আছে নবজাতক কাল বা নিওনেটাল পিরিয়ড অথবা পিরিয়ড অফ ইনফেন্সি। জন্ম থেকে 2 সপ্তাহ মাতৃগর্ভে যে 100 ডিগ্রি ফারেনহাইট যে পরিবেশের তাপমাত্রা শিশুটা বেড়ে উঠেছিল, জন্মগ্রহণের পরে তাকে কিন্তু সেই নতুন পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধান করতে হয়। তাকে কান্না করার মাধ্যমে তার বিভিন্ন চাহিদা প্রকাশ করতে হয় এবং তাকে তার যে বিভিন্ন চাহিদাগুলো আছে সেই প্রকাশনে সে তৃপ্তি অনুভব করে এবং শিশুকে যদি সেই চাহিদাগুলোর তৃপ্ততা দেওয়া যায় তাহলে শিশু তখন সুস্থভাবে বেড়ে উঠতে পারে। এবং শিশু, একটা সুস্থ নবজাতক বাংলাদেশের প্রেক্ষিতে 2.5 থেকে 3 কেজি ওজন বিশিষ্ট হয়ে থাকে এবং শিশুকে বিভিন্ন পরিস্থিতির সঙ্গে সঙ্গতি বিধানে পরিবার, মা এবং পরিবারের সদস্যরাই সাহায্য করে থাকে, কারণ সে সম্পূর্ণ অসহায় অবস্থায় থাকে একজন নবজাতক শিশু। তৃতীয় যে ধাপটা অতি শৈশব ও টডলার, যাকে আবার বেবিহুডও বলা হয়ে থাকে, এর ব্যাপ্তি হচ্ছে 2 সপ্তাহ বা 2 বছর। এখানে প্রথম বছরটাকে অতি শিশু বা অতি শৈশব বলা হয়, আর দ্বিতীয় বছরে যে তার টডলারহুড শুরু হয়। 1.5 বছর বয়সে শিশুরা ধীরে ধীরে হাঁটতে শেখে। হাঁটতে শেখার পরে তার বিভিন্ন শারীরিক যোগ্যতাও কিন্তু সে ধীরে ধীরে অর্জন করে। সে একটা শিশু প্রথমে বসে, হামাগুড়ি দেয়, উঠে দাঁড়িয়ে হাঁটতে শেখে। আস্তে আস্তে সে দৌড়াতে শুরু করে, সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উঠতে শুরু করে এবং বিভিন্ন শারীরিক যোগ্যতা, সে জামার বোতাম লাগাতে পারে বা সে ধীরে ধীরে কলম ধরতে পারে, পেন্সিল ধরতে পারে, ছোট ছোট বাক্য বলতে শেখে। এভাবে কিন্তু একটা শিশু নবজাতক কাল থেকে অতি শিশুর ধাপটা পার হয়ে এসে এই বেবিহুড বা অতি শৈশবে ধীরে ধীরে কিছু শারীরিক যোগ্যতা অর্জন করার মাধ্যমে বড় হতে থাকে। পরবর্তীতে যে ধাপটা আছে প্রারম্ভিক শৈশব বা আর্লি চাইল্ডহুড,
এই বয়সে একটা শিশু, এখানে প্রাক বিদ্যালয়গামী অবস্থা থাকে একটা শিশু, সে আনুষ্ঠানিকভাবে পড়াশোনা করতে শুরু করে এবং 6 বছর বয়সে এসে একটা শিশু কিন্তু বিদ্যালয়ে যাওয়া শুরু করে। এই বয়সটাকে আবার দলীয় বয়স বলে। এখানে একজন শিশুর বিভিন্ন ক্ষমতা আয়ত্ত করতে শিখে, দক্ষতা অর্জন করতে শিখে, বিভিন্ন কৌশল আয়ত্ত করে, সে মলমূত্র ত্যাগ করার অভ্যাস অর্জন করে, এই কৌশলগুলো রপ্ত করে, বিদ্যালয়ে যায়, বিভিন্ন পরিবেশ, তারপর তার সহপাঠী, সমাজের যে অন্যান্য সদস্য আছে, আত্মীয় স্বজন বা তার যে সমবয়সী দল আছে, তাদের সঙ্গে সঙ্গতি বিধানের মাধ্যমে কিন্তু এই যে প্রারম্ভিক শৈশবে একটা শিশুর সামাজিক জীবনে ব্যাপক পরিবর্তন সাধিত হয়। এর পরবর্তী যে ধাপ মধ্য শৈশব, মিডল চাইল্ডহুডে একটা শিশুর শারীরিক স্বাস্থ্য বেড়ে উঠতে থাকে, কিন্তু কিছুটা ক্ষীণকায় হতে শুরু করে। বিভিন্ন এই যে দক্ষতা শুরু করেছিল শিশুরা, এই বয়সে এসে তার দক্ষতা আরো বাড়তে থাকে। কিন্তু এই বয়সে শিশু দল অনুযায়ী ভূমিকা পালন করে। ছেলেরা ছেলেদের সাথে দল গঠন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, মেয়েরা মেয়েদের সঙ্গে দল গঠন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এরপরে আসো বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্স পিরিয়ড। এটা মানব জীবন বিকাশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞানীরা বলে থাকেন এই কারণে, কারণ বয়ঃসন্ধিকালে একটা শিশুর জীবনে বিভিন্ন পরিবর্তন, একটা টার্নিং পয়েন্ট বলতে পারি আমরা। এই বয়সে এসে ব্যাপক পরিবর্তন শুরু হয়, শারীরিক, মানসিক বিভিন্ন ক্ষমতা অর্জন করে। বিভিন্ন ক্ষমতা অর্জনের জন্য এই বয়সকে অনেক সময় দেখা যায় যে তার পারিপার্শ্বিক যে অবস্থা বা পরিবারের সঙ্গে অনেক সময় তার সমস্যা শুরু হয়ে যায়, সে ভূমিকা পালন করতে যেয়ে অনেক সময় দ্বন্দ্ব তৈরি হয়। কিন্তু এই বয়সে শিশুর মধ্যে ব্যাপক পরিবর্তন এবং ক্ষমতা আয়ত্ত হয়। প্রারম্ভিক বয়ঃসন্ধিকাল বা আর্লি অ্যাডাল্টহুড, এই বয়সে পেশা নির্বাচনের প্রস্তুতি চলে। একটা শিশুর 18 থেকে 25 বছর পর্যন্ত এর ব্যাপ্তি, সে ভবিষ্যতে কোন পেশায় যাবে এই বিষয়টি নির্ধারিত হয়ে থাকে এই বয়সে এসে। বয়ঃপ্রাপ্তির শেষ ভাগ লেট অ্যাডাল্টহুড, বয়স এখানে 25 থেকে 40 বছরের ব্যাপ্তি। এই বয়সে মা বা বাবা হিসেবে নতুন ভূমিকা অর্জন করে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে পেশা নির্বাচনের যে প্রস্তুতি চলে 18 থেকে 25 বছর বয়সে, এখানে কিন্তু তার পড়াশোনারও দেখা যায় একটা পড়াশোনার কোন পর্যায়ে যে সে যাবে বা ভবিষ্যতে কোন পেশায় যাবে মোটামুটি এই বয়সে ঠিক হয়ে যায় এবং তাদের আচরণ, তাদের চিন্তা ভাবনায় ব্যাপক পরিবর্তন আসে। এই যে বয়ঃসন্ধিকালে যে পরিবর্তনগুলো এসেছিল, বয়ঃসন্ধিকালে আমি আরেকটা কথা বলি, লিঙ্গ অনুযায়ী আচরণ করতে শেখে এই বয়সে শিশুরা। এরপরে আমরা প্রারম্ভিক বয়ঃসন্ধি বললাম। বয়ঃপ্রাপ্তির শেষ ভাগে এসে মা বা বাবা হিসেবে, কারণ একটা সঙ্গী নির্বাচনের যে প্রস্তুতি চলেছিল আগের ধাপে, এই বয়সে কিন্তু সঙ্গী নির্বাচন হয়ে যায় অনেক সময় এবং তারা মা বাবা হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের প্রস্তুতি গ্রহণ করে। দুইজন ভিন্ন মানুষ দুইটা ভিন্ন পরিবেশ থেকে এসে পরিবার গঠন করে এবং দেখা যায় তারা নতুন দায়িত্ব পালনের জন্য আগ্রহী হয়ে ওঠে। মধ্য বয়স বা মিডল এজ, এই বয়সে প্রত্যেকেই তার একটা মোটামুটি স্থিরতা অর্জন করে এবং তার যে চাকরি বা তার যে পেশাগত জীবনে এখানে নেতৃত্ব দান করে অনেকে, বা চাকরিতে একটা স্থিরতার বয়স আসে এই বয়সে। 40 থেকে 65 বছর বয়সের ব্যক্তি বা আগে যে তার বিভিন্ন পেশা গ্রহণ করেছিল, এখানে এসে সে ধীরে ধীরে সে পেশায় সে উত্তরোত্তর সাফল্য অর্জন করে বা যে অবস্থা থাকে সেখানে নেতৃত্ব দানের যে বিভিন্ন ক্ষমতা, সেই ক্ষমতাগুলো তার মধ্যে অর্জিত হয়। বার্ধক্যকাল ওল্ড এজ 65 থেকে শুরু। আমি আগেই বলেছি বার্ধক্য ক্ষয়ের সূচনা করে। বিকাশের যে গতিটা ঊর্ধ্বমুখী ছিল সেটা ধীরে ধীরে মধ্য বয়সে এসে মন্থর হতে থাকে। বার্ধক্যতে এসে কিন্তু সেটা নিম্নমুখী হতে থাকে। নিম্নমুখী কেন? এই বয়সে এসে অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন যে কার্যকারিতা এটা ধীরে ধীরে কমতে থাকে, দৃষ্টিশক্তি কমতে থাকে, বিভিন্ন শরীরের দেখা যায় যে অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতি হতে থাকে বা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, হাঁটুতে ব্যথা হয়, অনেক বয়স্ক মানুষদেরকে দৃষ্টিশক্তির সমস্যা হতে থাকে, ক্ষয়ের সূচনা হয়। বার্ধক্য আমাদের কি করে? ক্ষয়ের সূচনা করে এবং এই বয়সে দেখা যায় ধার্মিক যে ধর্মীয় রীতিনীতি এগুলো পালনে মনোনিবেশ করেন বার্ধক্যের যে ব্যক্তিরা আছেন এবং তারা পূর্বে যে জীবনটা অতিবাহিত করে এসেছে তার একটা হিসাব নিকাশ
বিকাশ করতে শুরু করেন এই বয়সে। তো যারা অনেকেই আছেন এই বয়সটার সঙ্গে তাল মেলাতে পারেন, বা অনেকেই আছেন অনেকের মধ্যে আবার হতাশা শুরু হয়ে যায় পূর্ববর্তী জীবন নিয়ে। তো এই বয়সটা 65 থেকে শুরু হয়, একদম মৃত্যু পর্যন্ত এর ব্যাপ্তি। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা বিকাশের স্তরগুলো জানলাম, বিকাশের স্তরগুলো জানতে হলে আমরা এই জন্য জানবো, আমাদেরকে এই বিকাশের স্তরগুলো জানার জন্য প্রত্যেকটা ধাপের বৈশিষ্ট্যটা জানতে হবে, আমাদের ব্যাপ্তি জানতে হবে। যদি আমরা বিকাশের স্তর জানি, তোমাদের একটা প্রশ্ন আসে বিকাশমূলক কার্যক্রম বলতে কি বোঝায়? বিভিন্ন বয়সে বিকাশমূলক কার্যক্রম। প্রিয় শিক্ষার্থীরা, বিকাশমূলক কার্যক্রম হচ্ছে সেই কার্যক্রম যা সমাজ একটা শিশুর কাছে বা একজন ব্যক্তির কাছে বয়স অনুযায়ী প্রত্যাশা করে। কি প্রত্যাশা করে? বয়স অনুযায়ী সে কি আচরণ করবে। এই যে আমি তোমাদের সঙ্গে এতক্ষণ নবজাতক কাল, অতি শৈশবকাল, প্রারম্ভিক শৈশব, প্রত্যেকটা ধাপের ব্যাপ্তি এবং বৈশিষ্ট্য আলোচনা করলাম। একটা সমাজ কিন্তু চাইবে, সমাজের মানুষ বা আমাদের চারপাশের যে পরিবেশ আছে, আমাদের পরিবার আছে, যে বেবিহুডে 2 সপ্তাহ থেকে 2 বছরে যে কাজগুলো তার করা দরকার, যে এই বয়সে শিশু বসতে শিখবে, অথবা একটা কৈশোরকালের শিশু কি করবে? কৈশোরকালে সে বিদ্যালয়ে তার পড়াশোনায় মনোনিবেশ করবে। এই মধ্যভাগে এসে সে পরিবার গঠন করবে তার, বা সে একটা নির্দিষ্ট পেশায় বা একটা নির্দিষ্ট পেশা গ্রহণ করে সে স্থিরতা অর্জন করবে। এই যে বয়স অনুযায়ী চাহিদা, যা তাকে কি করে? একটা ধাপের সফলতা কিন্তু তাকে পরবর্তী ধাপে উত্তরণের পথে আবার নতুন করে আগ্রহী করে তোলে। তাহলে বিকাশমূলক কার্যক্রম সম্পর্কে যদি আমাদের জানতে হয়, তাহলে আমাদের সেই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে, তাহলে তোমরা অবশ্যই বিকাশের স্তর সম্পর্কে জানবে, এখানে যে ধাপগুলো আছে এর ব্যাপ্তিগুলো জানবে, এবং প্রতিটা বয়সের যে বৈশিষ্ট্য আছে এটা মুখস্থ করবে। তাহলে একই সঙ্গে আমাদের এখান থেকে যদি প্রশ্ন হয়, কোনো একটা স্তর নিয়ে যদি আমাদেরকে বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে, অথবা বিকাশমূলক কার্যক্রম সম্পর্কে যদি প্রশ্ন আসে যে উক্ত বয়সে বিকাশমূলক কার্যক্রম আলোচনা করো, তাহলে কিন্তু দুটো প্রশ্নের উত্তর দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আজকে তাহলে আমরা যে বর্ধন বিকাশের বৈশিষ্ট্যগুলো আলোচনা করলাম, তোমাদের জন্য একটা বাড়ির কাজ আছে। বর্ধন ও বিকাশের পার্থক্য লিখবে এবং বিকাশের যে স্তরগুলো আমরা জানলাম এটার একটা তালিকা করবে, অবশ্যই সময়ের ব্যাপ্তি উল্লেখ করে। তো যদি আমরা বর্ধন বিকাশের বৈশিষ্ট্য জানতে পারি, সকল শিশুর বর্ধন ও বিকাশের হার যেহেতু একরকম নয়, সকল শিশুর ক্ষমতা যেহেতু একরকম নয়, তাহলে যদি আমাদের প্রতিটা বৈশিষ্ট্য জানা থাকে বয়স অনুযায়ী, তাহলে কিন্তু তাদেরকে পরিচালনা করা আমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়গুলো জানলাম অবশ্যই পাঠ্যপুস্তক থেকে আরো বিস্তারিতভাবে পড়বে। আর বিষয়গুলো তোমাদের জানা দরকার, কারণ পাঠ্যপুস্তকের বাইরেও আমাদের পরিবারে যেহেতু শিশু আছে, মধ্যবয়স্ক ব্যক্তি আছে, বার্ধক্যে যিনি আছেন আমাদের দাদা দাদি, ওই বয়স্ক ব্যক্তিরা আমাদের পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। যদি বৈশিষ্ট্যগুলো জানা থাকে, আমরা কিন্তু তাদের সঙ্গে সঠিকভাবে তাদের সঙ্গে আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারবো, তাদের যে চাহিদা, তাদের যে প্রয়োজন, আমরা সেটা মেটাতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। অবশ্যই বিষয়গুলো ভালো করে পড়বে, পাঠ্যপুস্তক থেকে বাড়ির কাজটা করবে, আর সবাই ভালো থাকবে। পরবর্তীতে অন্য কোনো গার্হস্থ্য ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। তোমাদের জন্য রইল অসংখ্য শুভকামনা। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।